এই ফ্যাসিবাদী সরকার 15 বছরে এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা গণতন্ত্রকে চর্চা করি না। হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। আমরা এখানে নৈতিকতার একটা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। আমরা যে জাতি, আমরা গর্ব করে বলার কথা আমাদের যে আমরা জাতি হিসাবে অত্যন্ত গর্বিত জাতি, সেই জাতি কিন্তু আমরা সেই কথা বলতে পারিনি কিছুদিন পরেও, আগেও। এখন আবার সেই আশা জেগে উঠেছে আমাদের মাঝে। আমরা আবার একটা স্বপ্ন দেখতে শুরু করেছি। সেই স্বপ্নটি হচ্ছে যে সত্যিকার অর্থেই আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, যে একটা সুখী, সুন্দর, প্রেমময়, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশকে নির্মাণ করবার আমরা চেষ্টা করেছি। আমরা যুদ্ধেও ছিলাম, 71 সালে যুদ্ধে ছিলাম, এরপরে গণতান্ত্রিক যুদ্ধেও ছিলাম। আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদের ছেলেরা জীবন দিয়েছে, আমাদের রাজনৈতিক কর্মীরা জীবন দিয়েছে, আমাদের রাজনৈতিক কর্মীরা দীর্ঘদিন অস্বাভাবিক, অমানবিক নির্যাতন সহ্য করেছে। 700-800 রাজনৈতিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। 60 লক্ষের উপরে অধিক রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এই একটা অবস্থা আমরা পার হয়েছি, আর নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু কেন জানি না আমরা সেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছি না। আমি আশা করব সমস্ত সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা একটা সুস্পষ্ট, সত্য, সুন্দর একটা পথ নির্ধারণ করি। সে একটা স্বপ্ন যেটা আমরা দেখেছিলাম, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি। আজকে দুঃখ হয় যখন আমরা দেখি, আমি কাল রাতেই একটা টেলিভিশন চ্যানেলে আপনার জেন জি একটা কর্মসূচি হচ্ছে, তারা সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার আমাদের তরুণ ছাত্রদের মতামত নিচ্ছে দেশ সম্পর্কে, নতুন বাংলাদেশ নির্মাণ সম্পর্কে। আমি দেখলাম যে এত অমিত সম্ভাবনাময় ছেলেরা, মেয়েরা, তারা অত্যন্ত দেশপ্রেম নিয়ে তারা কথা বলছে, তার পরিবর্তনের কথা বলছে। অনেকে আমাকে অভিভূত করেছে যে তারা সত্যিকার অর্থেই একটা বাংলাদেশ নির্মাণ করবার একটা পথও তারা দেখাতে পারে। এই জায়গাগুলো আমাদেরকে ধরতে হবে। শুধু নেগেটিভ চিন্তা করলে হবে না, নেতিবাচক চিন্তা করলে হবে না। আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্যে দিয়ে আনতে হবে, সম্মান করতে হবে। আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন, দেশপ্রেম যদি আমার থাকে, দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে, তার নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে, সেই সুযোগের সৎ ব্যবহার যেন আমরা করতে পারি। আমাদের অনেক বয়স হয়েছে, আমরা প্রায় যাওয়ার পথে। আমরা এখন এই বয়সে, আমি কিছুক্ষণ আব্বুল ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে আমরা দেখতে চাই, খুব আনন্দের সঙ্গে চলে যেতে পারতাম পৃথিবী ছেড়ে, যদি দেখতাম যে বাংলাদেশটা সত্যিকার অর্থেই একটা প্রেমময়, ভালোবাসার দেশ হয়েছে। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা গণতন্ত্রকে চর্চা করি না। বাংলাদেশে এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা হয়েছে। এখানে পর পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি হয়নি, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। কি করুণ সময় গেছে চিন্তা করে দেখুন, যে আমরা ভোট দিতে পারিনি,
আমাদের যে ছেলেরা এখানে বসে আছে, আমার স্ত্রীর বিশ্বাস তারা ভোট কি বলে কখনো দেখতে পায়নি। তিনটা টার্ম 15 বছর গেছে, তারা সে ভোট দিতে পারেনি। এ কেমন গণতন্ত্রের কথা, এ কেমন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কথা, যে যেখানে মানুষ প্রতি বছরে একটা সুযোগ পায় তার অধিকারটাকে প্রয়োগ করার, সেই সুযোগটিও সে হারিয়েছে। আজকে আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, এবং সেটা একটা টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। এবং হিসাব করে দেখা যাচ্ছে এই কয়েক 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। এরা কারা? এরা তো এই দেশেরই মানুষ। তারা তো রাজনীতি কথা বলেই তারা এসেছিলেন। ফ্যাসিবাদ ওই জায়গায় যে একটা নির্বাচন হয়, নির্বাচনে জয়লাভ করে, তারপরে সমস্ত ক্ষমতা দখল করে নিয়ে, রাষ্ট্রকে দখল করে নিয়ে সে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায়, এবং দেশে রাষ্ট্রে একটা ভয়, একটা ভীতি, একটা ফিয়ার ফোবিয়া তৈরি করে, যেন কেউ কোনো কথা বলতে না পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। সে জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। দিনাজপুর সরকারি কলেজ অত্যন্ত গৌরবময় একটি প্রতিষ্ঠান। এখান থেকে বহু শিক্ষক, বহু অধ্যাপক, বহু প্রকৌশলী, বহু চিকিৎসক, নেতা, ব্যবসায়ী, সাকসেসফুল বিজনেসম্যান তারা বেরিয়েছেন। এবং দিনাজপুর সরকারি কলেজ সবসময় একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ছিল। আমার বিশ্বাস এখনো এই প্রতিষ্ঠান সেইভাবেই আছে। আমার বিশ্বাস যে প্রতিষ্ঠান সামনের দিকেও সেই একইভাবে তারা একটা সুন্দর একটা দেশকে তৈরি করবার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখবেন, এবং নেতৃত্ব দেওয়ার জন্য তারা সেই সমস্ত ছাত্রদের সৃষ্টি করবেন যারা নেতৃত্ব দিতে সক্ষম হবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি অনেক সময় যদি এখানে থাকতে পারতাম, আমি সবচেয়ে বেশি আনন্দিত হতাম। দুর্ভাগ্য আমাদের, আমরা যারা এই রাজনীতি করি, আমাদের সময়টা খুব সীমিত হয়ে যায়, এবং আমরা সবসময় সেটা পারি না। আমি খুব ভালো লাগছে, আমার আনন্দিত হচ্ছি। আমি জানি না আমার সরাসরি ছাত্রছাত্রী কেউ এখানে উপস্থিত আছে কিনা, মনে হয় না, কারণ অনেক আগের ব্যাপার তো। ওই আমার ছাত্ররা কিছু আছে সামনে, রাজনীতি করছে, যারা এমপি হয়েছে, দুঃখিত, মেয়র হয়েছে, এটা অনেকেই এখন সামনে আছেন। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই যে প্রফেসর ইদ্রিস মিয়া। আমি অভিভূত তার সাংগঠনিক দক্ষতা, তার ঐকান্তিকতা, এবং তার সব কিছু হাসি মুখে হাসিল করা, অর্থাৎ উনি ওই মধ্যে দিয়ে কাজ করে সব কিছু। আমাকে উনি শেষ পর্যন্ত নিয়ে এসেছেন এখানে, এটা কয়েকবার চেষ্টা করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমাকে একটা বিরল সুযোগ করে দিয়েছেন আপনি, কারণ আমি দিনাজপুরে খুব কম আসতাম। এটা আমার ছাত্রদের অভিযোগ আছে যে দিনাজপুরে আপনি আসেন না। বিভিন্ন কারণে আমি দিনাজপুরে একটু কম আসতাম, বিশেষ করে রাজনৈতিকভাবে খুব কমই আসতাম এখানে। হ্যাঁ, এসছি যখন আপনার আমাদের ন্যাশনাল প্রোগ্রাম থেকেছে, দিনাজপুরে কোনো বড় সভা হয়েছে, তখন আমি এসছি, কিন্তু আমার কলেজে আসার সুযোগ হয়নি। ধন্যবাদ আপনাকে, অনেক অসংখ্য ধন্যবাদ। আমি অর্থনীতি বিভাগের বর্তমান শিক্ষক যারা আছেন, অধ্যাপক যারা আছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা এখন পড়াশোনা করছে। তোমাদের সামনে অনেক বড় দায়িত্ব আছে। বাংলাদেশের অর্থনীতি কিন্তু এখন খুব সংকটের সামনে, বিপর্যয়ের সামনে। এই ফ্যাসিবাদী সরকার 15 বছরে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এই দেশের অর্থনীতিকে সচল করবার জন্য যে নীতি নির্ধারণ করা দরকার, তা তোমাদের মধ্য থেকে অনেকে বেরিয়ে আসবে। এবং এই কলেজে অর্থনীতি বিভাগের অনেক ছাত্র আছে যাদের সঙ্গে ঢাকায় আমার দেখা হয়, যারা এখন রিটায়ার করেছে। মন্ত্রণালয়ে, বিশেষ পরিকল্পনা মন্ত্রণালয়ে তারা কাজ করত এবং খুব সফলতার সঙ্গে কাজ করেছে। আমি আশা করি তোমাদের মধ্য থেকে সেই ধরনের পলিসি মেকার তৈরি হবে, অর্থনীতিবিদ তৈরি হবে,
যা বাংলাদেশের অর্থনীতিকে সঠিক খাতে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে সক্ষম হবে, এটা আমার প্রত্যাশা। এই শিক্ষকতাটা এটা এমন একটা পেশা যে সেখানে আপনি যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব কিন্তু আপনার একটা বিশাল দায়িত্ব। আপনি তাদেরকে শিক্ষা দান করবেন, যা আপনি সাবজেক্টে পড়াবেন সেখানে আপনি তাদেরকে বিশেষজ্ঞ করে গড়ে তুলবেন এবং সে যেন তার জীবনে দাঁড়াতে পারে, জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে এবং তার লব্ধ যে শিক্ষা সেটাকে সে কাজে লাগাতে পারে, সেই কাজটি। যাই হোক, আমি যখন আপনার কলেজ থেকে চলে গেছি আমার সেই ছাত্রছাত্রীরা পরে আমার সঙ্গে অনেকবার দেখা হয়েছে। আমার সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। আমি এখনো তাদের কথা মনে করি, তারাও আমার কথা মনে করেন অনেক সময়। আমি এই কলেজের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। আমি এই কলেজের শিক্ষার্থী যারা আছেন তাদের আমি আশা করব, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাদেরকে যেন অত্যন্ত জীবনে প্রতিষ্ঠিত করেন এবং দেশকে কিছু দেওয়ার জন্য তারা যেন এগিয়ে যায়। এখন অনেকেই, যেমন আমি আপনার কিছুটা হতাশা প্রকাশ করেছি, অনেকের সময় এখন একটু হতাশা প্রকাশ করছে যে এত বড় একটা আন্দোলন হলো, এত প্রাণ গেল, এত বছর গেল, তারপরেও এত সমস্যা কেন? সমস্যা তো থাকবেই, সমস্যাকে নিয়েই আমাদেরকে এগোতে হবে।